নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বৈষ্ণব ধর্মের একটি ঐতিহ্য দ্বাদশ গোপাল। নিত্যানন্দ প্রভু তার 12 জন অনুগত ভক্তদের নিয়ে বিভিন্ন গ্রামে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য পাঠ করেন। সেই দ্বাদশ গোপালের মধ্যে মহেশ পণ্ডিত ছিলেন একজন। মহেশ পণ্ডিত ছিলেন এই দ্বাদশ গোপালের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সেই মহেশ পণ্ডিতের শ্রীপাঠে আজ আমি চলে এসেছি। তো বন্ধুরা, এই মহেশ পণ্ডিতের শ্রীপাঠ কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছবেন, এই শ্রীপাঠ কখন কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি দ্বাদশ গোপালের একজন গুরুত্বপূর্ণ সদস্য মহেশ পণ্ডিতের শ্রীপাঠে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরের দিকে দেখুন 3টে মন্দিরের মতন করা রয়েছে, আর সামনে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন। সামনে রয়েছে লোহার গেট, আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী গৌড়ীয় মঠ, শ্রীল মহেশ পণ্ডিতের শ্রীপাঠ। তো চলুন বন্ধুরা, এবারে ভেতরে প্রবেশ করা যাক। গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই সামনেই এই মন্দির, আর মন্দির প্রাঙ্গণটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি। সামনেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির, মূল মন্দিরের সামনেই দেখুন এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটি হচ্ছে শ্রীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দির। তবে এই মন্দিরটা দেখতে অনেকটা তুলসী বেদির মতন লাগছে। আমি প্রথমটা ঢুকে ভেবেছিলাম যে এটা তুলসী মঞ্চ, তুলসী বেদি, কিন্তু এটা তুলসী মন্দির নয়। এখানে যদিও একটা তুলসী গাছ বসানো রয়েছে, আর এই মন্দিরটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা। দুদিকে দুটো ময়ূরের ডিজাইন করা রয়েছে, আর ভেতর দিকে একটা সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে। আর এখানে দেখুন এই যে লেখা রয়েছে শ্রীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দির। এটা হচ্ছে শ্রীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দির। আর মন্দির প্রাঙ্গণে দেখুন এখানে অনেক রকমের গাছ রয়েছে, বিভিন্ন সবজির গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এদিকেও রয়েছে বিভিন্ন গাছপালা রয়েছে, বসার জায়গা রয়েছে। সব মিলিয়ে কিন্তু মন্দিরের যে পরিবেশ একদম শান্ত, নিরিবিলি, মনোরম, আধ্যাত্মিক পরিবেশ। তো চলুন বন্ধুরা, এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। মূল মন্দিরে প্রবেশ করেই মন্দিরের যে গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের ওপরের দিকে ছাদে দেখুন ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় গরমে, সে কারণে ফ্যান লাগানো রয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় ভক্তরা এই নাট মন্দিরে বসে কিন্তু হরিনাম সংকীর্তন করেন। আর এখানে দেখুন ভাগবত পাঠ, গীতা পাঠ সেসব করার জন্য এখানে এই যে মাইক রয়েছে, সেসব জিনিস রয়েছে। আর যে কীর্তনের সব বাজনা, খোল, হারমোনিয়াম, এই সমস্ত সব রয়েছে দেখুন। আর এই সাইডে দেখুন এই যে তাকের মতন করা রয়েছে, এখানে গুরুবর্গের ছবি রাখা রয়েছে পরপর। এখানে রয়েছেন শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি যুবন আচার্য গোস্বামী, শ্রীল ভক্তি কুসুম শ্রামণ গোস্বামী মহারাজ। এছাড়াও আরও সকল গুরুবর্গের ছবি এখানে রাখা রয়েছে। এই নাট মন্দিরের দেওয়ালে এখানটায় দেখুন একটা পদ্ম ফুলের ছবি রাখা রয়েছে, আর মাঝখানে দেখুন লেখা রয়েছে আত্মনিবেদন ক্ষেত্র অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর। আর এই যে পদ্ম ফুলের পাপড়িগুলো রয়েছে, সেই পাপড়িগুলোর মধ্যে দেখুন প্রত্যেকটা দ্বীপের নাম লেখা রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আর সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। তবে গর্ভগৃহে এখন পর্দা দেওয়া রয়েছে, কারণ এখন দেবতাকে ভোগ নিবেদন করা হয়েছে। সেই কারণে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেলে গর্ভগৃহে থাকা দেবতাদের আমিও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিকেই এখানে দেখুন রয়েছে একটি কাঠের সিংহাসন, আর এই কাঠের সিংহাসনের ওপরে এই যে বিগ্রহটি দেখছেন, ইনি হচ্ছেন মহেশ পণ্ডিত। এই মহেশ পণ্ডিত হলেন বৃন্দাবনের 12 জন গোপাল অর্থাৎ দ্বাদশ গোপালের একজন, যিনি নিত্যানন্দ মহাপ্রভুকে তার মহানুভব লীলা প্রকাশে সহায়তা করার জন্য আবির্ভূত হয়েছিলেন।
এই মহেশ পণ্ডিত হচ্ছেন গোপাল বালক মহাবাহুর অবতার। শ্রী কৃষ্ণদাস কবিরাজ তাকে অত্যন্ত উদার ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন, যিনি চিরকাল ঈশ্বরের পরমানন্দ প্রেম উপভোগে নিমগ্ন ছিলেন। মহেশ পণ্ডিত তার উল্লাসিত নৃত্যের মাধ্যমে সকলের হৃদয়কে মোহিত করেছিলেন। তিনি পূর্বে গোপালক মহাবাহু ছিলেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং বলরামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এবারে গর্ভগৃহের পর্দা সরিয়ে দেওয়া হলো। এবারে আমরা ভগবানকে দর্শন করে নেব। গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন মাঝখানে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন শ্রী রাধিকা আর ডান দিকে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর ডান দিকে রয়েছেন শ্রী বলরাম, রেবতী এবং শ্রী নিত্যানন্দ প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের সামনে দেখুন রাধাকৃষ্ণের আরও একটি ছোট বিগ্রহ রাখা রয়েছে, আর রাখা রয়েছে গুরুবর্গের চিত্রপট। আর সিংহাসনে দেখুন যে বিগ্রহগুলি রাখা রয়েছে, বিগ্রহগুলির পিছন দিকে সিংহাসনের যে দেওয়ালটা রয়েছে সেইখানে দেখুন অপূর্ব সুন্দর সব প্রাকৃতিক ছবি আঁকা রয়েছে। তো বন্ধুরা, গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিলাম। এবারে শুরু হচ্ছে দুপুরের ভোগ আরতি। এখানে দেখুন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। সুন্দর করে আসন পেতে কাঁসার থালা, গ্লাস, বাটিতে ভগবানকে অন্নভোগ নিবেদন করা হয়েছে। নমস্কার প্রভু, আপনার নামটা একটু বলুন। মুরারি দাস ব্রহ্মচারী। আচ্ছা, এই শ্রীপাঠ, এটা শ্রীপাঠ তো যে যার শ্রীপাঠ, একটু সেই সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে মহেশ পণ্ডিতের শ্রীপাঠ। হুম। মহেশ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর পার্শ্ব। জগদীশ পণ্ডিত এবং মহেশ পণ্ডিত এই দুজন ছিলেন ভাই। এই জায়গাটার নাম ছিল আগে চক্রদেহ। চৈতন্য চরিতামৃতে এটা চক্রদেহ নামে পাওয়া যায় এবং পরবর্তীতে এটা চাকদাহ হয়েছে। মহেশ পণ্ডিত এখানে ভজন করতেন, তিনি নিত্যানন্দের আরাধনা করতেন। আচ্ছা। নিত্যানন্দ এবং বলরামের, সেই জন্য একটি পাশে নিত্যানন্দ বলরামের বিগ্রহ রয়েছে। তিনি নিত্যানন্দ বলরামের আরাধনা করতেন এবং পরবর্তীতে এই জায়গাটা যখন চৈতন্য মঠকে দেওয়া হয়, চৈতন্য মঠে যে আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদ, তিনি যখন গৌড়ীয় মঠ স্থাপন করলেন এখানে, আর গৌড়ীয় মঠের আমাদের যে আরাধ্যদাতা রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটা এখানে প্রতিষ্ঠা করলেন এবং মহেশ পণ্ডিতের যে প্রতিষ্ঠিত বিগ্রহ, মহেশ পণ্ডিত যে সেবা করতেন নিত্যানন্দ বলরাম রিপতি, সেটাও রয়ে গেলেন। এই দুটা বিগ্রহ মিলে এখানে গৌড়ীয় মঠের সেবা হয়। নিত্যানন্দ বলরাম রিপতি আমাদের কোনো মন্দিরে গৌড়ীয় মঠের সেবা হয় না, কিন্তু এই মন্দিরে একটা নিত্যানন্দ বলরাম রিপতির সেবা হয়। আবার গৌড়ীয় মঠের যে আমাদের বিগ্রহ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা গোবিন্দ দুজনেরই সেবা হয়। আচ্ছা, এই মন্দির কখন কখন খোলা হয়, বন্ধ হয়? এই মন্দির আমাদের সকালে 5টায় মঙ্গল আরতি হয়, 5টা থেকে 8টা অর্চন হয়,
তারপরে 8টা থেকে 12টা অবধি খোলা থাকে। আচ্ছা তারপরে আবার এখন শয়ন হবে, শয়ন হওয়ার পরে 3টা অবধি বন্ধ থাকবে। আচ্ছা ভগবানের বিশ্রাম হবে, 3টার পরে আবার খোলা হবে, 5টা অবধি খোলা থাকবে। তারপরে কি পাঠ কীর্তন হবে, তারপরে রাত্রি 8টা অবধি। 7টায় আরতি। আচ্ছা। এখানে প্রতিদিন নাম সংকীর্তন হয়? হ্যাঁ, প্রতিদিন অনুষ্ঠান হয়। সন্ধ্যা আরতি 7টায়, মঙ্গল আরতি 5টায়। আচ্ছা, ভগবানকে প্রতিদিন ভোগ দেয়া হয় তো? ভগবানকে প্রতিদিন 5 টাইম ভোগ দেওয়া হয়, 3 টাইম ভগবানের আরতি হয়। আচ্ছা, কি ভোগে কি দেয়া হয়? ভোগে এই যে দুপুরবেলা হচ্ছে অন্ন ব্যঞ্জন থাকবে, তারপরে বিকেল বেলা থাকবে ফল আচ্ছা ভোগ, জুস। তারপরে আপনার রাত্রেবেলা থাকবে ভগবানের অন্ন ব্যঞ্জন, রুটি। তারপরে সকালবেলা থাকে অন্ন ব্যঞ্জন। তারপরে আবার ভোরবেলা মিষ্টি ভোগ হয়, আচ্ছা মিষ্টি এবং ছানা দেওয়া হয়। আচ্ছা। আর এখানে কি যে ভোগ প্রসাদ পায় ভক্তরা? হ্যাঁ, ভোগ প্রসাদ ব্যবস্থা রয়েছে, আমাদের কুপন সিস্টেম আছে। আপনারা আচ্ছা, অনেকজন আসলে সেরকম কুপন সিস্টেম, 1 জন 2 জন আসলে এমনি হ্যাঁ, একজন দুজন হলে বিনামূল্যে বিনামূল্যে না। কিছু। যে যার আচ্ছা আচ্ছা। আর এখানে কুপন কত করে কুপন? কুপন আপনার 150 টাকা থেকে শুরু, 500 টাকা অবধি কুপন আছে। আপনি আচ্ছা যেমন পাবেন। আচ্ছা আচ্ছা 700 টাকা অবধিও আছে প্লেট। আচ্ছা। মানে অনেকজন মিলে আসলে আগের থেকে জানাতে হ্যাঁ, হবে তো? আগে থেকে জানাতে হবে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আচ্ছা গেস্ট হাউস আছে আমাদের। থাকতেও পারেন। ওখানে প্রসাদ খুব সুন্দর সুস্বাদু প্রসাদ। এখানকার প্রসাদ নাম আছে জানেন। আচ্ছা আচ্ছা। এই প্রসাদ আর থাকা নিয়েই কি কুপনটা হয় নাকি না, থাকার কুপনটা ব্যবস্থা? শুধু প্রসাদে। আচ্ছা থাকার থাকা। কোনো লাগে না। আচ্ছা, থাকাটা কোনো না, লাগে না, মূল্য শুধু লাগে না। প্রসাদে। আচ্ছা। আর এখানে কুপন কখন কখন দেয়া হয়? কুপন আপনার কটা অবধি? সকাল থেকে আপনি কুপন আগের দিন থেকে জানাতে হবে। আর সকাল 9টার পরে আর কোনো কুপন কাটানো হয় না। ৯টার মধ্যে কুপন নিতে হ্যাঁ, হবে আরকি। আচ্ছা। আর আপনাদের সঙ্গে যদি আগে থেকে যোগাযোগ করতে হয়, যদি একটা আমাদের যোগাযোগের নাম্বার দেন। হ্যাঁ, একটু নাম্বার বলুন একটা যোগাযোগ। আমাদের নাম্বার 9749363005। ফোন আচ্ছা। করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে আপনার সবথেকে যেটা বড় উৎসব হয় সেটা হচ্ছে মহেশ পন্ডিতের তিরোভাব তিথি। এই যে মহেশ পন্ডিতের সমাধি মন্দির আচ্ছা আপনারা দর্শন করেছেন, মহেশ পন্ডিতের সমাধি মন্দির। এখানে মহেশ পন্ডিতের তিরোভাব তিথি হয়। তিনি যে তারিখে বিয়োগ হয়েছেন সেটা আচ্ছা তিরোভাব বড় করে হয় মায়াপুরের আমাদের গুরু মহারাজ আচ্ছা শ্রী ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী ছিল গুরু মহারাজ। মায়াপুর শ্রী চৈতন্য মঠাচার্য এখানে আসেন এবং তার যে পরিষদ বৃন্দ, মঠের ব্রহ্মচারী মহারাজগণ এখানে আসেন। হুম অনেক বড় করে উৎসব হয়। হুম। তারপরে এমনি জন্মাষ্টমী হয়, আচ্ছা রাধাষ্টমী হয়। তারপরে প্রত্যেকটা উৎসবই হয়। মানে সবথেকে বড় এখানে জন্মাষ্টমী, রাধাষ্টমী আর মহেশ পন্ডিতের এই উৎসবটা। আচ্ছা আচ্ছা। এই 3টা উৎসবই বড় হয়। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে নাট মন্দিরের এইখান থেকে দেখুন একটি দরজা রয়েছে এই সাইডে আসার। এই যে সামনেই দেখছেন এটা হচ্ছে অফিস। এখান থেকেই আপনাদের কুপন সংগ্রহ করতে হবে সকাল 9টার মধ্যে যদি আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান। আর এই যে রুমগুলো দেখছেন এইগুলো হচ্ছে সাধুনিবাস এবং গেস্ট হাউস। আপনারা যদি এখানে এসে থাকতে চান তবে আপনাদের এই রুমগুলোই দেওয়া হবে। এখানটায় কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শৌচালয়, পানীয় জল সমস্ত কিছুর সুব্যবস্থা রয়েছে এখানে। আর এই যে এইদিকেও দেখুন অনেকগুলো রুম রয়েছে। আর এই যে বারান্দাটা দেখছেন এই বারান্দায় বসিয়েই কিন্তু ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। নিচে সব কিছু দর্শন করার পর এবারে আমি সিঁড়ি দিয়ে চলে আসলাম মন্দিরের ছাদে। তবে এখানে কিন্তু আসার জন্য আমি পারমিশন নিয়ে নিয়েছি আগে। আর মন্দিরের ছাদে এসে এখানেও দেখুন বিশাল বড় এই যে সেট করা রয়েছে। আর এই দিকে দেখুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে সামনেই দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু গেস্ট হাউস তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই মঠে কিন্তু একসঙ্গে অনেকজন ভক্তরা এসেও থাকতে পারবেন। আর এই ওপর থেকে মূল মন্দিরের যে চূড়াটা দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে ঘুরে আমি আবার নিচে চলে এসেছি। নিচে দেখুন এই যে ঘরটি দেখছেন এটি হচ্ছে মঠের ভাড়ার ঘর। এখানে চাল ডাল সমস্ত কিছু সংগ্রহ করে রাখা হয়, সবজি পাতি সব। আর এই দিকে হচ্ছে ভোগ প্রস্তুতের ঘর। মন্দিরে ভগবানকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ কিন্তু এই ঘরেই প্রস্তুত করা হয়। এই যে বড় বড় ওভেনগুলো দেখছেন এখানেই ভোগ রন্ধন করা হয়। এখন মন্দিরে ভোগ বিতরণের পালা। তো আমিও এই ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি। প্রথমেই দেখুন দেয়া হলো অন্ন, তারপর দেয়া হলো 5 রকমের ভাজা, তারপর দেয়া হলো শুক্তো, এরপর মুগের ডাল, তারপর দেয়া হলো এঁচোড়ের তরকারি, এরপর দেয়া হলো পরমান্ন অর্থাৎ পায়েস, সবশেষে দেয়া হলো একটি করে মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি।
এই মঠের সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করে সত্যি খুব তৃপ্তি পেলাম, খুবই সুস্বাদু ভোগ প্রসাদ। তো বন্ধুরা চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই মঠে এসে কিভাবে পৌঁছাবেন। মহেশ পণ্ডিতের শ্রীপাঠ গৌড়ীয় মঠে এসে পৌঁছাতে হলে আপনাদের চলে আসতে হবে চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনে আসার জন্য আপনারা শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরেই খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে আপনাদের বেরোতে হবে। এই যে পাশেই দেখছেন টিকিট কাউন্টার, এইখান থেকে আপনারা সোজা বাইরে বেরিয়ে আসলেই সামনেই আপনারা পেয়ে যাবেন মেন রোড। আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, এখানে কিন্তু ভ্যানেরও চল আছে, আপনারা ভ্যান বা টোটোয় উঠে, এই যে দেখতে পাচ্ছেন টোটোগুলো যাচ্ছে, এই টোটোতে উঠতে পারেন বা এই যে ভ্যান পেয়ে যাবেন এরকম ভ্যানে উঠতে পারেন। ভ্যান বা টোটোয় উঠে আপনাদের বলতে হবে কাঁঠালপল্লী গৌড়ীয় মঠ যাব। এখান থেকে ভ্যানে বা টোটোতে করে যেতে সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই মহেশ পণ্ডিত শ্রীপাঠ গৌড়ীয় মঠে। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।